এক্সাম প্রিপারেশন স্টার্ট গ্রুপের পক্ষ থেকে আজ সংবিধানের দ্বিতীয় সেটটি নিয়ে আলোচনা করছি। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবিধান ও অর্থনীতির উপর জিকে রয়েছে, যেগুলো আমরা এক এক করে শিখব। এখন আমরা দেখে নিই যে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি, যা এসেছে এর আগে বিভিন্ন চাকরির পরীক্ষায়। এই প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্ন রয়েছে 1992 সালে সেবিকে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয় কোন কমিশন দ্বারা? এখন আমরা জানব সেবিটা কি। এই সেবি হলো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, একে সংক্ষেপে বলা হয় সেবি। এর জন্য কি কি অপশনগুলো রয়েছে আমরা একবার একটু দেখে নিই। চক্রবর্তী কমিশনের প্রস্তাব অনুযায়ী, 2 রয়েছে চেল্লাই কমিটির প্রস্তাব অনুযায়ী, 3 তেন্ডুলকার কমিটির প্রস্তাব অনুযায়ী, 4 নরসিংহ কমিটির প্রস্তাব অনুযায়ী। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে চেল্লাইয়া কমিটির প্রস্তাব অনুযায়ী। তাহলে যে সেবিকে 1992 সালে যে সেবিকে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয়েছিল চেল্লাইয়া কমিটির প্রস্তাব অনুযায়ী। এখন আমরা জানলাম যে সেবিটা কি, সেবির ফুল ফর্ম কি। এবার আমরা জানব যে এই সেবি কবে গঠিত হয়। সেবি গঠিত হয় 1988 সালে। তবে 1988 সালে এটি গঠিত হলেও এটি কিন্তু একটি স্বায়ত্তশাসিত সংস্থায় পরিণত হয় 1992 সালের 12 এপ্রিলে। আমাদের ওই তারিখটাও মনে রাখতে হবে, কেননা কখনো কখনো এই তারিখটাও দিয়ে দেওয়া হয় যে সেবি 1992 সালের কত তারিখে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয়েছিল। পরের প্রশ্নটা আমরা জেনে নিই। পরের 2 নম্বরের প্রশ্ন রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠার সালটি কত? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠার সালটি কত? এই প্রশ্নটি মাঝে মধ্যেই আসে পরীক্ষাতে। কি কি রয়েছে এর অপশন? অপশন 1 রয়েছে 1930, আর 2 1935, 3 1947, আর 4 রয়েছে 1951। তাহলে আমরা জানলাম অপশনগুলো 1 1930, 2 1935, এখানে একটু অপশনটা পরে চলে গেছে, 3 রয়েছে 1947, আর 4 রয়েছে 1951। তাহলে ভারতীয় যে রিজার্ভ ব্যাংক এর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে আমরা দেখব, সেটা হয় 1935 সালে। 1935 সালের 1 এপ্রিলে এই রিজার্ভ ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। আমরা এক্ষেত্রেও সালের সঙ্গে সঙ্গে তারিখটা কিন্তু অবশ্যই জানব যে কোন তারিখে, 1935 সালের কোন তারিখে এই রিজার্ভ ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। এবং এই রিজার্ভ ব্যাংকের মুখ্য কার্যালয় প্রথমে ছিল কিন্তু কলকাতাতে, কিন্তু 1937 সালে এটি পাকাপাকিভাবে স্থানান্তরিত হয়ে যায় মুম্বাইতে। তাহলে রিজার্ভ ব্যাংকের মুখ্য কার্যালয় আগে কলকাতা হলেও বর্তমানে কিন্তু সেটি মুম্বাইতে। আর এই রিজার্ভ ব্যাংককে বলা হয় ভারতবর্ষের সেন্ট্রাল ব্যাংক, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক। ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংক হলো রিজার্ভ ব্যাংক। ওকে, নেক্সট 3 নম্বরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কোন ধারার সাহায্যে বা কোন ধারায় সাহায্য অনুদানের ব্যবস্থা আছে? অর্থাৎ আমরা যে সাহায্য করতে পারি বা অনুদান করতে পারি, এটা কোন ধারায় উল্লেখ রয়েছে? 1 274 275 ধারা, 2 275 296 ধারা, 3 275 285 ধারা, আর 4 275 ও 282 ধারা। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে 4টা, 275 ও 282 ধারা। এই 4 নং অপশনের 275 নং
ধারাটি হলো রাজ্যগুলোকে আর্থিক অনুদান দেওয়া সম্বন্ধীয়। আর এই অনুদান দেওয়া হয় কনসলিডেটেড ফান্ড থেকে। এই অনুদান দেওয়া হয় মূলত কোনো রাজ্যে বসবাসকারী যে সমস্ত তপশিলি উপজাতি রয়েছে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, অথবা কোনো রাজ্যের প্রশাসনিক দক্ষতার উন্নতিকল্পেই এটা প্রদান করা হয়। আর আরেকটি ধারা রয়েছে 282 ধারা। আর এই 282 ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্য সরকার উভয়ই জনস্বার্থে কী করে অনুদান দিতে পারে এই 282 নং ধারা অনুযায়ী। তবে এই অনুদানের বিষয়টি এটি সম্পূর্ণভাবে কিন্তু নির্ভর করে সরকারের ইচ্ছার উপর। এটা বাধ্যতামূলক নয়, সরকার চাইলে অনুদান দিতে পারে, আবার মনে করলে নাও দিতে পারে। এরপরে আমরা জানছি পরবর্তী প্রশ্ন, ভারতীয় পঞ্চায়েতি ব্যবস্থা কয় স্তর বিশিষ্ট? অপশান এতে রয়েছে 1 স্তরীয়, 2-এ রয়েছে 2 স্তরীয়, 3-এ রয়েছে 3 স্তরীয়, আর 4-এ 4 স্তরীয়। এক্ষেত্রে সঠিক আনসারটি কী হবে? সঠিক আনসারটি হবে 3 স্তরীয়। অর্থাৎ ভারতবর্ষের যে পঞ্চায়েত ব্যবস্থা সেটার 3টি স্তর রয়েছে। সেই 3টি স্তর কি কি আমরা এবার একটু জেনে নিই। 1 হচ্ছে গ্রাম পঞ্চায়েত, 2-এ রয়েছে পঞ্চায়েত সমিতি, আর 3-এ রয়েছে জেলা পরিষদ। তাহলে পঞ্চায়েতের যে 3টি স্তর রয়েছে আমরা জানলাম। এর মধ্যে এই 3টি স্তরের মধ্যে যেটা গ্রাম পঞ্চায়েত স্তর সেটা কাজ করে গ্রামে বা গ্রাম স্তরে। আর দ্বিতীয় স্তরটি কী বললাম? পঞ্চায়েত সমিতি। এই পঞ্চায়েত সমিতি কিন্তু কাজ করে ব্লক স্তরে। আর 3 নম্বর স্তরটির নাম কি? জেলা পরিষদ, যা কাজ করে জেলা স্তরে। এরপরে আমরা দেখি পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন ড্যাশ, বা ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক কাকে বলা হয়? অপশনগুলো আমরা দেখে নিই। 1-এ রয়েছে উচ্চতম ন্যায়ালয়ের প্রধান বিচারপতি, 2-এ ভারতের রাষ্ট্রপতি, 3-এ ভারতের প্রধানমন্ত্রী, আর 4 নম্বরে কি রয়েছে? লোকসভার অধ্যক্ষ। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে 2-এরটা, ভারতের রাষ্ট্রপতি। তিনিই হলেন ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক। পরবর্তী প্রশ্ন, রাজস্ব দায়িত্ব ও বাজেট ব্যবস্থাপনা আইন 2004 এর উদ্দেশ্য হলো, অর্থাৎ 2004 সালে যে রাজস্ব দায়িত্ব বাজেট ব্যবস্থাপনা আইন পাশ হয়েছিল তার উদ্দেশ্য কি ছিল? অপশনগুলো কী কী রয়েছে দেখি। অপশন এ আয় ঘাটতি কমানো, 2-এ রাজস্ব ঘাটতি কমানো, 3-এ 2011 সাল থেকে সরকারি ঋণের পরিমাণ সংশ্লিষ্ট বছরের জিডিপির 50% বেশি না রাখা, 4 নম্বরে উপরের সব কয়টি। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে 4-এরটা, উপরের সব কয়টি। আমরা জেনে নিই এ সম্পর্কে বেশ কিছু তথ্য, যে এই যে ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট আমাদের উপরে ছিল না, রাজস্ব দায়িত্ব বাজেট ব্যবস্থাপনা, একে ইংরেজিতে বলা হবে ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট। এটা 2003-এ যে একটা পাশ হয়েছিল তার অন্তর্গত। একে ইংরেজিতে বলা হয় FRBMA। আমরা জানলাম রাজস্ব দায়িত্ব ও বাজেট ব্যবস্থাপনা সম্পর্কে।
এর উদ্দেশ্য এখানে যে কয়টি রয়েছে, অপশনটিতে আয় ঘাটতি কমানো, 2 নম্বরে রাজস্ব ঘাটতি কমানো, 3 নম্বরে 2001 সাল থেকে সরকারি ঋণের সংশ্লিষ্ট বছরের জিডিপির 50% বেশি না রাখা। এর সবই এর উদ্দেশ্যের অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্ন যে 29/11/1949 তারিখে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয় তখন নিম্নলিখিত কোনটি এর অন্তর্ভুক্ত ছিল না? নিচে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত ছিল না? কি কি রয়েছে অপশনে? 1 মৌলিক অধিকার, 2 মৌলিক কর্তব্য, 3 রাষ্ট্রপতি শাসন, 4 জরুরি ব্যবস্থা। এর মধ্যে কোনটি ছিল না যখন ভারতের সংবিধান লেখার কাজ শেষ হয়েছিল 1949 সালের 29শে নভেম্বর? এক্ষেত্রে সঠিক আনসারটি হবে 2টা মৌলিক কর্তব্য। অর্থাৎ ভারতীয় সংবিধান যখন গৃহীত হয়েছিল তখন কিন্তু গণপরিষদে এই মৌলিক কর্তব্যের উল্লেখ ছিল না। এই মৌলিক কর্তব্যকে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয় 42তম সংবিধান সংশোধনীর দ্বারা 1976 সালে। এটা কিন্তু একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে 42তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল? এটা আমরা কি বললাম? 1976 সালে। তাহলে এই যে মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো যে নাগরিকদের দেশের প্রতি নৈতিক কর্তব্য বোধ শেখানো। এতে কি হবে? এরপরে একদিকে যেমনি দেশ প্রেম গড়ে উঠবে, তেমনি ভারতবর্ষের যে ঐক্য সেটা বজায় রাখা আরও সম্ভব হবে। আর এই মৌলিক কর্তব্যটি আমাদের সংবিধানের পার্ট 4 এতে সেখানে সন্নিবিষ্ট করা হয়েছে বা সংযুক্ত করা হয়েছে। আমরা জানলাম নানান তথ্য মৌলিক কর্তব্য সম্পর্কে। পরবর্তী প্রশ্ন, পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়? কার অনুমোদন বা পারমিশন অপরিহার্য নয় বিল অনুমোদনের জন্য? কি কি রয়েছে অপশান? অপশান 1 রয়েছে লোকসভার অনুমোদন, 2 অর্থমন্ত্রীর অনুমোদন, 3 রাজ্যসভার অনুমোদন, 4 উপরের কোনোটিই নয়। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে কোনটি? হ্যাঁ, এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে 3টা রাজ্যসভার অনুমোদন। এখানে আমরা কিছু তথ্য জানবো রাজ্যসভা সম্পর্কে। এই রাজ্যসভা কিন্তু কিছু প্রস্তাব সে করতে পারে, কিন্তু সেই প্রস্তাবটি গ্রহণ করা বা না করা সেই বিষয়টি কিন্তু সম্পূর্ণভাবে লোকসভার এখতিয়ারভুক্ত। রাজ্যসভা যদি 14 দিনের মধ্যে অর্থ বিল লোকসভায় ফেরত না পাঠায় তাহলে ধরে নেওয়া হবে যে অবশ্যই অর্থ বিলটি পাস হয়েছে বা অনুমোদন পেয়েছে। পরবর্তী প্রশ্ন যে আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত? আইন শৃঙ্খলা কোন তালিকার অন্তর্ভুক্ত? অপশান এতে যৌথ তালিকা, 2 রাজ্য তালিকা, 3 কেন্দ্র তালিকা, আর 4 রয়েছে উপরে কোনোটিই নয়। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে রাজ্য তালিকা। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা করার কর্তব্য রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। এখন আমরা জেনে নেব যে কোন তালিকা দায়িত্ব কার। 3টি যে তালিকা রয়েছে সেগুলো কি কি? একটি হলো যৌথ তালিকা, রাজ্য তালিকা আর কেন্দ্র তালিকা। এর মধ্যে যে কেন্দ্রীয় তালিকা
এটা হচ্ছে কেন্দ্রের অন্তর্ভুক্ত বিষয়। কেন্দ্রের অন্তর্ভুক্ত বিষয়গুলো রয়েছে কেন্দ্রীয় তালিকায়, আর রাজ্যের অন্তর্ভুক্ত বিষয় থাকবে কিন্তু এই রাজ্য তালিকাতে। আর আরেকটি যে তালিকা রয়েছে যৌথ তালিকা, এই যৌথ তালিকা থাকা বিষয়গুলো কিন্তু কেন্দ্র এবং রাজ্য উভয়েরই এখতিয়ারভুক্ত। কি করবে কেন্দ্র এবং রাজ্য? তারা আলাপ আলোচনার মাধ্যমে এই তালিকার বিষয়গুলি সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত তারা নেবে। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার চেয়ারম্যান কে হন? অপশন এ বিরোধী দলের নেতা, 2 রাষ্ট্রপতির মনোনীত সদস্য, 3 ভারতের উপরাষ্ট্রপতি, 4 উপরাষ্ট্রপতির মনোনীত সদস্য। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে ভারতের উপরাষ্ট্রপতি। পদাধিকার বলে এই উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন, ভারতের অকৃষিজাত আয়কর, ভারতের অকৃষিজাত আয়কর কোন বিষয়ে ধার্য করা হয়? কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলোকে পুরোপুরি দিয়ে দেয়, না রাজ্য ধার্য করে, না কেন্দ্র ধার্য করে ও পুরোপুরি নিয়ে নেয়? 4 নম্বরে রয়েছে কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলির সাথে ভাগ করে নেয়। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে 4টা, কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলির সাথে পুরোপুরি ভাগ করে নেয়। এখন আমরা জানবো অকৃষিজাত আয়কর কি। যে বিষয়গুলো সাধারণত কৃষির অন্তর্ভুক্ত নয়, কৃষির জাত বিষয়ের অন্তর্ভুক্ত নয়, সেটাই অকৃষিজাত। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যেমন ইনকাম ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, এই যে ট্যাক্সগুলো, এই ট্যাক্সগুলোই হচ্ছে কিন্তু অকৃষিজাত। আর এই অকৃষিজাত এইটা সংগ্রহ করে কিন্তু কেন্দ্রীয় সরকার। তবে মনে রাখতে হবে যে কর বাবদ যে অর্থটা সাধারণত আদায় করা হয় সেটা কিন্তু কেন্দ্র ও রাজ্যের মধ্যে ভাগাভাগি করে নেওয়া হয়। তবে এক্ষেত্রে ফাইন্যান্স যে কমিশন রয়েছে তার সুপারিশ অনুসারেই এই ভাগ বা বাটোয়া করা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতে রেপো রেট ঘোষণা করেন কে? অপশান এতে ভারত সরকারের অর্থ দপ্তর, 2 ভারতের প্রধানমন্ত্রী, 3 ভারতের রিজার্ভ ব্যাংক, 4 ভারতের উপরাষ্ট্রপতি। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই। আরবিআই অ্যাক্ট অনুযায়ী রিজার্ভ ব্যাংক কী করে মনিটারি পলিসি তৈরি করবে সেটা ভারত সরকারের সঙ্গে অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইনটি পার্লামেন্টে 2005 সালে অনুমোদন করে এবং ওই আইনটি বলবৎ হয় কত সালে? এটা আমাদের জানতে হবে। অপশন 1 2006 সালে, 2 2009 সালে, 3 2014 সালে, আর 4 2016 সালে। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে 1টা 2006 সালে। এই প্রসঙ্গে আমরা একটু জেনে নেব এই যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইন, এই আইনটি কিন্তু পাশ হয়েছিল 2005 সালের মে মাসে, আর রাষ্ট্রপতি এই বিলে সম্মতি দিয়েছিল 2005 সালের 23 জুন, আর আলাপ আলোচনার মাধ্যমে এটি আইনে কার্যকরী হয়েছিল 2006 সালের 10ই ফেব্রুয়ারি। পরবর্তী প্রশ্ন, অর্থনৈতিক সংস্কার ভারতে কত সালে অনুষ্ঠিত হয়? অপশান এতে 1989,
2 1990, 3 1991, 4 1992। অর্থনৈতিক সংস্কার এটি অনুষ্ঠিত হয় 1991 সালে। অর্থনৈতিক সংস্কার কেন করা হয়েছিল এটা আমাদের জানা দরকার। এটা চালু করা হয়েছিল কিন্তু ভারতে অর্থনৈতিক উন্নয়নের গতিকে আরও কীভাবে ত্বরান্বিত করা যায় এবং দেশ থেকে কিভাবে দারিদ্র্যটাকে দূর করা যায় সেই লক্ষ্যে। আর এই অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল 1970 সালে, কিন্তু সেটা প্রকৃত অর্থে চালু হয়েছিল 1991 সালে। তারপর আগমার্ক নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? আমাদের এটি আজকের লাস্ট কোশ্চেন। 1 শিল্প, 2 ভারতীয় রেল, 3 কৃষিদ্রব্য, 4 কৃষি সংক্রান্ত অর্থ। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে কৃষিদ্রব্য। এই কৃষিদ্রব্যের সঙ্গে আগমার্ক এটি কিন্তু সম্পর্কযুক্ত। আগমার্কটা কি করে আগমার্ক? আগমার্ক হলো ভারতে কৃষিজাত দ্রব্যের গুণগত মান বিষয়ে সন্তুষ্টি দেওয়া একটা সার্টিফিকেট, এটাই হচ্ছে আগমার্ক। আর এই শংসাপত্র দেওয়া হয় প্রতিটি কৃষিজাত দ্রব্যের গুণগত মান কিন্তু পরীক্ষা করেই। বর্তমানে এই আগমার্ক সংক্রান্ত কৃষিজাত দ্রব্য রয়েছে টোটাল 213টি। এর মধ্যে রয়েছে চাল, ডাল, ঘি এরকম দ্রব্য। আমরা জানলাম আজকের 15টি গুরুত্বপূর্ণ জিকে। আমরা এভাবে প্রতিদিন নয়, একদিন বাদে একদিন একটি করে জিকে সেট অথবা জিআই বা ম্যাথ এগুলো আলোচনা করব। তোমরা সেগুলো দেখবে। এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই।